ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের স্বাগত। আমি দর্শক প্রথম আলোর একটি রিপোর্টের 3 থেকে 4 লাইন একটু পড়ছি। ছত্রপতি শিবাজী জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির নামে সম্ভাজিনগর, যেটি আগে আওরঙ্গাবাদ নাম ছিল, এবং সেখানে হিন্দুত্ববাদীরা সেই সমাধি সরানোর জন্য গত সপ্তাহখানেক ধরে আন্দোলন চালাচ্ছে, এবং গতকাল আজ সেখানে বিষয়টি সহিংসতায় রূপান্তরিত হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল এবং সেই সঙ্গে রয়েছে আরেকটি বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি যে মহারাজ সম্ভাজি যেহেতু আওরঙ্গজেবের হাতে মারা গিয়েছেন, সেই কারণে আওরঙ্গজেব হলো এখানে সার্বভৌমত্বের বিরুদ্ধের প্রতীক এবং আওরঙ্গজেবকে সরিয়ে ফেলতে হবে। যদি কংগ্রেস বলছে, ভারতের প্রধান বিরোধী দল, তারা বলছে যে ওই একই জায়গায় আওরঙ্গজেবেরও পরাজয় ঘটে এবং এই সমাধিটা থাকা ইতিহাসেরই একটি অংশ, না হলে সরিয়ে ফেললে ইতিহাস বিকৃত হবে। এই হলো ভারতের নাগপুরের, মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা, যেখানে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে, এবং আমরাও এটাকে সাপোর্ট করি যে কোনো দেশের সংখ্যালঘুই কোনো মতেই আক্রান্ত হওয়া উচিত নয়। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজকের বিষয় তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়া। অর্থাৎ তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা প্রধান একদিন আগে বাংলাদেশে বিভিন্নভাবে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, এই বিষয়টি নিয়ে কথা বলেন। যখন তুলসী গ্যাবার্ড ভারতে, তখন ভারতের এই পরিস্থিতি। আজকে আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন, এবং এস এম সাইফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনার দুজনকে স্বাগত। আমরা হেডলাইনটা একটু দেখে আসবো। দর্শক, আমরা একটু হেডলাইনটা দেখে তারপর মূল আলোচনা শুরু করব। তুলসী গ্যাবার্ডের উপস্থিতিতেই আওরঙ্গজেবের সমাধি উচ্ছেদে হিন্দুত্ববাদীদের সহিংসতা, নাগপুরে কারফিউ, বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য, ঢাকার প্রতিক্রিয়া। বাংলাদেশের সুন্দর গণতান্ত্রিক পরিবর্তন দেখতে চায় যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে মার্কিন সিনেটর গ্রে পিটার্স। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় ডক্টর ইউনূসের। নানা উসিলায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, মন্তব্য বিএনপির সিনিয়র নেতাদের। জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নারায়ণগঞ্জে গ্রেফতার মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার অন্যতম নেতা জুনুনি ও 5 সহযোগীকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এবং শেখ পরিবারের ব্যাংকে থাকা আরও 400 কোটি টাকা জব্দ করেছে দুদক, বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে দুদকের মামলা। শরীফুজ্জামান শরীফ, সাইফ, আপনারা দুজনেই শুনছিলেন আমাদের শিরোনাম। আমি শরীফুজ্জামান শরীফ, আপনি অভিজ্ঞ ছাত্রনেতা, অনেক দিন ধরে রাজনীতি করছেন এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই জায়গাগুলো দেখছেন। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের যে মূল চরিত্র, বাংলাদেশের সাধারণ মানুষের যে চরিত্র, এবং বাংলাদেশের সরাসরি কোনো রাজনৈতিক দলই কিন্তু আসলে ভেতরে যাই থাকুক, উপরে কেউই কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার দিকে যেতে পারবে না, সেই জায়গাটা তারা বলতে পারে না। আমি আপনার কাছে দিয়ে শুরু করলাম যে ঠিক বক্তব্যটি, যে তুলসী গ্যাবার্ডের প্রতিক্রিয়া, বাংলাদেশ নিয়ে তাদের প্রতিক্রিয়া, এবং ভারতের এখনকার যে পরিস্থিতি, ভারত সেটা নির্ধারণ করবে। ভারতের ব্যাপারটা ভারতের, আমরা ভারতের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা আমাদেরটুকুই বলতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। তুলসী গ্যাবার্ডকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, বিশেষ করে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার যে সেটআপটা পরিবর্তন করলেন এবং তুলসী সহ তার যে টিমটাকে দায়িত্ব দিলেন, এবং তার প্রভাব প্রতিক্রিয়া কী হতে পারে আঞ্চলিক রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং এই আলোচনার মধ্যে তুলসী গ্যাবার্ডের গত দুদিনের বক্তব্যের নিয়েও আলোচনা হচ্ছে, এবং খুব ইন্টারেস্টিং হলো এর মধ্যে আমাদের ডোমেস্টিক আলোচক যারা, তাদের 2-1জনের কাছ থেকে আমি শুনলাম যারা বলতেন নির্বাচনের আগে যে আমেরিকার সরকার পরিবর্তন হলে পলিসি পরিবর্তন হয় না বা স্ট্যান্ড পরিবর্তন হয় না, তারা আবার কিন্তু এটি নিয়ে ক্রিটিক করছেন। এর ভেতর থেকে তুলসী গ্যাবার্ডের যে বাংলাদেশ সম্পর্কে তার যে প্রতিক্রিয়া বা বক্তব্য, এই বক্তব্যের ভেতর থেকে কিন্তু আমেরিকার পলিসি যে পরিবর্তন হয় না, এই ধরনের একটা ভুল তথ্য আমাদের কাছে আছে। এই ভুল তথ্যটা আবার নতুন করে এলো,
আমেরিকার পলিসি পরিবর্তন হয়, অসংখ্য উদাহরণ, আমি আপনাকে 140টা উদাহরণ দিতে পারবো, তবে 3-4টা জায়গায়। এক, প্রথমত তারা বামপন্থী রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতির বিকাশ হোক এটি চায় না। সেকেন্ড, তারা ইহুদিদেরকে, ফিলিস্তিনিদের যারা রক্ত ঝরায় তাদেরকে বুকের সমস্ত উষ্ণতা দিয়ে ইসরায়েলকে তারা রক্ষা করতে চায়, এই জায়গাটায় তাদের পরিবর্তন হয় না। আর আমেরিকার স্বার্থ, আমেরিকা ফার্স্ট, এই জায়গাটা তাদের কোনো পরিবর্তন হয় না। আর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তার সুবিধার উপরে ভিত্তি করে সে তার পলিসিটা সেট করে। তুলসী গ্যাবার্ড যে জায়গাগুলোতে আপত্তি জানাচ্ছেন, অনেকগুলো জায়গায় আপনার বিতর্ক করার সুযোগ আছে। আবার এটাকেও অস্বীকারও করা যাবে না যে বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই বাড়িতে অনেক আদরে আছে। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে তুলসী গ্যাবার্ড যেখানে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পর্কে, তাদের অধিকারের কথা বলছেন, সেই দেশটিতে ফ্রিজের মধ্যে এক টুকরো গরুর মাংস পাওয়ার কারণে পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। তিনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন যে বিজেপি নিয়ন্ত্রিত যে টেলিভিশনটি, আপনি জানেন যে এই টেলিভিশনটি বা এই মিডিয়াটি ইতিমধ্যেই ভারতের যে প্রভাবশালী যে ধনী পরিবারটি আছে তাদের নিয়ন্ত্রণে, সুতরাং তাদের আবার বিজেপির সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে। সুতরাং যে মিডিয়াতে এই কথাটা বলছেন সেই ভারতে বসে ঠিক এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে এটাকে আমি অস্বীকার করব না। ভারতে ভেতরে অন্যান্য সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হয় না এটাকে আমি অস্বীকার করি না। এবং আমি যে রাজনীতির সমর্থক, আমাদের কমরেড যারা সেখানে আছে তারা এই যে হিন্দুত্ববাদী যে রাজনীতি, ভারতের যে নরেন্দ্র মোদীর যে রাজনীতি, সংঘ পরিবারের যে রাজনীতি, তার বিরুদ্ধে প্রতিনিয়ত আপনি পশ্চিমবঙ্গে আমাদের যে কমরেডরা আছে তারা যেমন লড়াই করছে, সারা ভারতব্যাপী ভারতের এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে ভারতের বামপন্থীরা সব থেকে জোরালোভাবে সাহসিকতার সাথে তার বিরুদ্ধে লড়াই করছে। সুতরাং আমরা এপার সাম্প্রদায়িকতা ওপার সাম্প্রদায়িকতা দুটোরই বিরুদ্ধে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমেরিকার এই বক্তব্যগুলোকে আমরা যখন কন্ডেম করি তখন আমরা পার্ট বাই পার্ট ধরে নিয়ে আমরা যে অংশটা আমার স্বার্থের বিপক্ষে গেল আমি সেই জায়গাটাকে ক্রিটিক করি। কিন্তু যেটা আমার পক্ষে এসেছে, যখন আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নানা সময়ে হস্তক্ষেপ করেছে, নাক গলিয়েছে, তখন কিন্তু যখন আমার সরকার আমার পক্ষে থাকে, পলিসিটা যদি আমার পক্ষে আসে তখন আমার খুব ভালো লাগে। আজকে এই যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য ধরে আপনি লক্ষ্য করছেন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের সমর্থকদের অনেকের মধ্যে উৎসবের আমেজ। অথচ আপনার মনে আছে কয়েক বছর আগে বাংলাদেশের একজন নারী তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যখন অভিযোগ করে, তখন বাংলাদেশে হাসান মাহমুদ সহ অসংখ্য আওয়ামী লীগের মন্ত্রী তার বিরুদ্ধে মামলা করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মামলা করার জন্য তারা কথা বলেছিলেন। ঠিক আজকে যেমনিভাবে আমাদের একটা অংশ বলার চেষ্টা করছে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে, তারাও আজ থেকে 8-10 মাস আগে বাংলাদেশের বিষয়ে আমেরিকা যখন বিভিন্ন প্রস্তাব এসেছে তারা উৎফুল্ল হয়েছে। আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি সবসময় আমেরিকার পার্ট বাই পার্ট তাদের যে পলিসির পরিবর্তন বা তাদের বক্তব্য, এটাকে আমি কখনো ক্রিটিক না করে আমি সামগ্রিকভাবে আমেরিকার পলিসিটাকে ক্রিটিক করি। আমার একটা স্বাধীন দেশে যেমনিভাবে আমেরিকা যখন চট্টগ্রাম বন্দর এসএসএ কোম্পানির মাধ্যমে 100 বছরের জন্য লিজ নিতে এসেছিল, আমরা তার বিরুদ্ধে যেমন কথা বলেছি, বিল ক্লিন্টন বাংলাদেশে এসে যখন গ্যাস রপ্তানির জন্য চাপ দিয়েছে আমরা তার বিরুদ্ধে বলেছি, আমাদের সেন্ট মার্টিন দ্বীপে তারা যখন ওই কি বলে আমরা জানি যে ভারতের বিরুদ্ধে আপনাদের ভারতেরও যে সকল শেষ জায়গাটা হচ্ছে, আপনি যদি তুলসী গ্যাবার্ডের বক্তব্য পুরোটাকেই নাকচ করে দেন তাহলে অনেক সত্যকে আপনি আড়াল করছেন। আমরা কখনোই চাই না এমন কোনো ঘটনা আপনি কার্পেটের নিচে ঢুকিয়ে রাখেন যার ভেতর থেকে একসময় না একসময় আমাদের দেশ একটা সংকটের মধ্যে পড়বে।
সংখ্যালঘুরা জামাই বাড়ির আদরে আছে, তাদেরকে কেউ কিছু বলছে না, এটাও আমি কখনোই গ্রহণ করি না। না, এটা ঠিক আছে, আপনার এই কথাগুলোর যুক্তির জায়গাটা পরিষ্কার, এবং আপনি আপনার জন্য আরেকটি তথ্য দেই, আপনার কিন্তু একইভাবে রামপালের বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধেও দাঁড়িয়েছে। অসংখ্য আছে। সাইফ, আপনাদের কি মনে হয়, আমি যেটি শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে তুলসী গ্যাবার্ডের কথার বিপরীতে প্রতিক্রিয়া জানিয়েছে চিফ অ্যাডভাইজার, প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টাও প্রতিক্রিয়া জানিয়েছে তাদের আমাদের আমি যেটি প্রথমেও বললাম যে ভারতের একজন সাংবাদিক, এটাকে আমরা জার্নালিজমে বলি লিডিং কোশ্চেন হলো প্রশ্নগুলো এমন তৈরি করা হয় সেই প্রশ্নের অ্যান্সার হবে এক রকমের, এবং যুক্তরাষ্ট্রের পলিসি যেটি আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের পলিসিতে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এখানে অন্যায়ভাবে একজনকে খুন করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কি কখনো বলবে যে খুনের পক্ষে যাবে না? আর যাই হোক, এই হলো পরিস্থিতি। আপনাদের কি কি প্রতিক্রিয়া ঠিক এই মুহূর্তে? বাংলাদেশ, ভারতের আগে বললাম ভারতের সার্বভৌমত্ব ভারতের, আমরা ভারতের বিষয়ে নাক গলাতে চাই না। আর আপনাদের কি প্রতিক্রিয়া, আপনারা কেমন দেখছেন? প্রথমে আমার সহ-আলোচক এবং আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং সালাম। আমরা আসলে আমাদের রাজনৈতিক দল থেকে যেভাবে দেখছি, মানে এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার মতো আসলে বিষয় না। একটা প্রোগ্রামে, ইন্ডিয়ারই একটা প্রোগ্রামে, যেখানে আমরা দেখছি ভারতীয় মিডিয়া যেভাবে একটা প্রোপাগান্ডামূলক ন্যারেটিভ স্ট্যাবলিশ করতে ব্যস্ত বাংলাদেশের বিপক্ষে, সেখানকারই একটা পোর্শনের জায়গা থেকে তাদের একটা এক্সটেন্ডেড ভার্সনের একটা কাজ, যেটা আমার মনে হয়েছে। সেখান থেকে আপনি নিজেই বললেন যে লিডিং কোয়েশ্চেন থেকে শুরু করে কোয়েশ্চেন প্যাটার্নগুলো এমনভাবে সাজানো যেন এরকম একটা উত্তরই তার থেকে আসে। তবে আমি যেটা দেখতে চেয়েছিলাম যে তাদের জায়গা থেকে, ইউএসের জায়গা থেকে, তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে তাদের আসলে কীরকম অফিসিয়াল স্টেটমেন্ট কিনা, সেই জায়গা থেকে তো আমি দেখেছি যে তাদের এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, এটা ওই তুলসী গ্যাবার্ডেরই আমার মনে হয় যে ওই সময়ের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত একটি মতামত। ভারত যথেষ্ট চেষ্টা করছে আমাদের বাংলাদেশের বিপক্ষে বিভিন্ন ষড়যন্ত্র করার, তার বিভিন্ন অংশ হিসেবে এগুলো আসছে। তবে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত না হয়, বরং আমরা দেশে কিভাবে কাজ করা যায়, দেশের স্থিতিশীলতা কিভাবে আরও পরিণত পর্যায়ে আনা যায়, সেটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তা করছি। না, কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে যেটি শরীফুজ্জামান শরীফ বললেন, যে যেই অংশটি একটা সময় যুক্তরাষ্ট্রের এমন কথা থেকে দারুণভাবে ক্ষিপ্ত হতেন, এবং একটা সময় বলাও হয়েছে যে আমরা যুক্তরাষ্ট্রে যাব না, আমরা অন্য অনেক দেশে যাব, এরকম কথাও বলা হয়েছিল। সেই জায়গায় কি আপনারা এখন তো একটা কনভেনশনাল রাজনীতিতে ঢুকেছেন, শরীফুজ্জামান শরীফরা দীর্ঘ সময় প্রচলিত রাজনীতি করে এসেছেন। প্রচলিত রাজনীতি এমন একটা জিনিস যে আপনি এটাকে পরিবর্তন করতে চাইলে প্রচলিত রাজনীতির ভেতরে ঢুকে আস্তে আস্তে পরিবর্তন করতে হয়। তো সেই জায়গাতে আপনাদের দল কি মনে করছে যে এই ধরনের রাজনীতি আপনারা পছন্দ করেন না, আপনারা বিভিন্ন সময় বলেছেন, কিন্তু এই ধরনের রাজনীতি বাংলাদেশকে এফেক্ট করে, এবং বাংলাদেশে যে বেশ কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, কখনো কখনো সেই জায়গাতে আপনাদের অবস্থান কি? ডেফিনেটলি এফেক্ট করে, এবং যেটা বললেন যে আসলে আওয়ামী লীগের যে প্ল্যান ওয়াইজ যে কাজকর্ম করা ইন্ডিয়ার সাথে করে, সেটা তো তারই একটা অংশ, এবং তারা এগুলো করে যাচ্ছে, এবং প্রতিদিনই তাদের কোনো না কোনো কার্যক্রম আপনারা দেখতে পাবেন। আপনার কিছুদিন আগেই আমাদের জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন, তখনও কিন্তু একটা অস্থির পরিস্থিতি করার একটা পরিকল্পনা দেখা যাচ্ছিল। কিছু সফটকোর যারা আওয়ামী লীগের পাওয়ার বলে আমরা দেখেছি বিগত সময়ে, তারা হঠাৎ করেই তাদের উত্থান আমরা দেখতে পেয়েছি, এবং তারা সেই জায়গাগুলোকে চেষ্টা করছে, এবং সামনের দিনগুলো তো আমরা দেখব। তবে আমরা যেই ক্ষেত্রে খুব বেশি চিন্তিত নই, সেটা হচ্ছে যে বিগত সময়েও এই প্র্যাকটিসগুলো ছিল, তবে সেই সময়ে যারা রাজনীতিবিদরা আছেন বা করেছেন, তারা মানুষের সাথে যে সম্পৃক্ততা, সেই জায়গাটা খুব বেশি আমার মনে হয় ফোকাস করতে পেরেছে। সেটা নানা কারণেই হতে পারে। আওয়ামী লীগের 17 বছরের নিষ্পেষণ থেকে শুরু করে তাদেরকে যেভাবে একদম সাইড করে ফেলা, সেই কারণগুলো হতে পারে, আবার তাদের সদিচ্ছার জায়গাটার একটু অভাবও থাকতে পারে। কিন্তু আমরা যখন পলিটিক্সে এসেছি, আমরা তখন পুরোপুরি পিপলস যে পলিটিক্স, সেটা আমরা করার চেষ্টা করছি। আমরা যদি দেশের অবস্থান আমাদের মতো করে আসলে শক্ত করে তুলতে পারি, আমাদের পররাষ্ট্রনীতি যদি আমরা শক্ত করে তুলতে পারি, আমার তো ভারত বা আমেরিকা বা চীন এদের উপর নির্ভর করার দরকার নেই। আমাদের এই জানু যে পররাষ্ট্রনীতিটা ছিল বিগত সময়ে, আমরা মনে করি যে আমাদের নিজেদের দিক থেকে আমাদের দেশের সেই অবস্থানটা এতটা দৃঢ় আমরা করতে পারি যদি মানুষ চায়, এবং আমরা সাথে নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের এই বাকি এই সাইডগুলো দেখার আসলে কোনো প্রয়োজন নেই। বরঞ্চ মানুষরা তখন আমাদের কি স্টেটমেন্ট, আমাদের কি জায়গা, সেটা নিয়ে তখন কাজ করবে।
শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই আবার। আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটি হলো যে আমি বললামও যে এর আগে কিন্তু আমরা ওটাও শুনেছি আমাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পছন্দ প্রয়োজন নাই, আমরা অন্য দেশে যাব। আবার এটাও দেখেছি যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে একটি সেলফি কতটা ভাইরাল হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার এই যে রাজনীতি। বাংলাদেশে যখনই রামুর বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়েছে, যখনই যশোরে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সেখানকার যে সাধারণ মানুষ, আমরা প্রত্যেকটা ঘটনায় দেখেছি যে ওই এলাকার মানুষ যারা মুসলমান, তারাও বলেছেন যে আমরা তো বুঝি নাই এটা কারা পোড়ালো। এটা বাংলাদেশের, আমি জানি না আপনি একমত হবেন কিনা, বাংলাদেশের বেসিক নেচার। তো সেই জায়গাতে ভারত বাংলাদেশকে কিন্তু অনেক বেশিই বলে যে বাংলাদেশকে আরও উন্নত হওয়া উচিত। আমরা কিভাবে এই সম্পর্কটাকে উন্নয়ন ঘটাতে চাই? প্রথম জায়গা আমি মনে করি যে পৃথিবীর কেউ কারোর থেকে এখন বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই। একসময় আমাদের এখানে বলা হতো যে শব্দের গতি, আলোর গতি খুবই গতিসম্পন্ন, কিন্তু এখন আমি দেখি তথ্যের গতিটা শব্দ আলোর থেকেও আরও গতিসম্পন্ন। আপনি তথ্যকে আড়াল করে রাখতে পারেন না। বাংলাদেশের এক প্রান্তে একটা ঘটনা ঘটছে, মিনিটের মধ্যে সেটি আমেরিকায় পৌঁছে যাচ্ছে, পৃথিবীর আর এক প্রান্তে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশের ভেতরে প্রতিনিয়ত যা ঘটে আপনি নিশ্চয়ই সেটিকে কাভার দিয়ে ঢেকে রাখতে পারবেন না। এটা তো অস্বীকার করতে পারবেন না যে 5ই আগস্টের পরে ঠাকুরগাঁয়ে আইএসের পতাকা নিয়ে মিছিল হয়েছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? মোটেই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল সামনে রেখে এখানে যে মিছিল হয়েছে, আপনি কি সেটা অস্বীকার করতে পারবেন? মোটেই না। সরকারের জায়গা থেকে বলা হচ্ছে যে এই অর্গানাইজেশনের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এবং আমরা কতগুলো অ্যাকশান দেখছি। যদিও সেই অ্যাকশানগুলো নিয়ে এবং ওই সমাবেশগুলোর দীর্ঘ প্রস্তুতির সময়ে আপনার নীরবতা, কিন্তু সমাবেশের সময়ে আপনার যে সক্রিয়তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ আছে। তো যখন এদেরকে আপনি রাস্তায় দেখবেন, যখন আপনি একটা পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে উৎসবের নামে এক ধরনের জিয়াফত করবেন, আপনি কি মনে করেন যে এই মেসেজটা শুধুমাত্র কাউরান বাজার এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে? নো। আমরা বারবার এই কথাগুলো বলেছি যে আপনি এখানে এমন কোনো গ্রাউন্ড তৈরি করেন না যে গ্রাউন্ডের উপরে ভিত্তি করে বাংলাদেশকে ঘিরে যে বৃহৎ শক্তিগুলো নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে পড়ে আছে, ষড়যন্ত্র করছে, তাদের জন্য কোনো একটা স্পেস তৈরি হয়। আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের সম্মিলিত ব্যর্থতার কারণে, আমাদের ভুল রাজনীতির কারণে, কখনো কখনো গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেইটাকে ডাইভার্ট করে দেওয়ার কারণে এখানে আপনি কতগুলো স্পেস তৈরি হচ্ছেন এবং তৈরি করছেন বলে এক রাতের মধ্যে রোজার সময় যখন সেহরি খাওয়ার সময়, তখন গাজা শহরে ইসরায়েল বোমাবর্ষণ করে যুদ্ধবিরতির মধ্যে হাজারখানেক মানুষকে হত্যা করছে, তাদেরকে যে প্রোটেকশন দিচ্ছে যে আমেরিকা, সেই আমেরিকা এসে আমার এখানে মানবতার কথা বলার সুযোগ পাচ্ছে। এবং আপনি দৃঢ়তার সাথে বলতে পারছেন না, আপনি ইন্ডিয়ান হাই কমিশনকে ডেকে যেভাবে প্রতিবাদটা করেন, কই এখন আমেরিকান অ্যাম্বাসেডরকে ডেকে পারলে প্রতিবাদ করেন তো, ওইটা পারছেন না। কেন পারছেন না? এর কারণগুলো আমরা বুঝি। আপনি সত্যকে যদি আড়াল করে রাখতে চান, আমি কিন্তু মনে করি যে আপনি এখানে মব ট্রায়ালের ব্যবস্থা করে দিয়েছেন দীর্ঘ সময় ধরে। আপনি তার বিরুদ্ধে যত দৃঢ়তা থাকা দরকার ছিল সেটি করেন না, এবং করেননি বলে 1000 মানুষকে হত্যা করার পরেও যারা তাদেরকে প্রোটেকশন দেয় যে আমেরিকা, সেই আমেরিকা এখানে এসে আমার মানবাধিকার নিয়ে, আমার ডোমেস্টিক ইস্যু নিয়ে, আমার ইন্টারনাল বিষয় নিয়ে নাক গলানোর সুযোগ পায়। আমার এখানে ওই যেটা বলছি, পটুয়াখালীতে একজন ওই যে হিন্দু মেয়েকে নির্যাতন করার পর বাদী পিতা হত্যা করার পর কই কোনো আলোচনা নেই। যেদিন জামাত ইসলামের আমির গিয়ে সন্তানটিকে কোলে নিল, বিএনপির তারেক রহমান ফোন করে সহযোগিতার কথা বলল, তারপরের দিন পত্রিকায় তার নাম ঠিকানাটা এলো। তার আগ পর্যন্ত কেন আসেনি? আমরা ভয়ে ভয়ে আনিনি যে এটি মাইনরিটি ইস্যু হয়ে যায় কিনা। অর্থাৎ আমাদের এখানে অনেক সত্য ঘটনাও আমরা নানাই, কিন্তু ওই পরিবারটি কিন্তু আওয়ামী লীগও করে না, নিতান্তই বাংলাদেশের একদম তৃণমূলের। কিন্তু তার কাছে আমি যেতে পারছি না, কারণ যদি এইটাকে আমাকে কেউ
এই ঘটনাকে ধরে আমাকে একটা চাপের মধ্যে ফেলে, অথবা এটা অন্য ইস্যু হয়ে যায়। আমাদের কাছে মানবাধিকার ইস্যুর থেকে এই পলিটিক্যাল ইস্যুগুলোকে আমরা ইম্পর্টেন্সটা বেশি দিচ্ছি। আমি মনে করি যে আপনি আমেরিকার এই যে কেস টু কেস এটাকে আলাদা করে যখন র্যাবের বিরুদ্ধে অভিযানটা নিষেধাজ্ঞা আসে আমি খুশি হই। আমার মনে হয় যে এই ধরনের যে শক্তিগুলো আছে তাদের হোল পলিসিটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, আমি দেখতে পাচ্ছি নতুন করে আবার বাংলাদেশকে ঘিরে আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যে বিদেশিরা এসে বলছে মানবিক করিডোর দিতে হবে। মানবিক করিডোরটা কি? আপনি আমরা এই নতুন নিয়ে করে আলোচনা করবো শরীফুজ্জামান শরীফ। ছোট্ট একটু বিরতিতে যাব, আমি একদমই অপারগ হয়ে বিরতি নিচ্ছি। ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ানের নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, আপনাদের জানার থাকলে আমাদের অতিথিদের কাছে সেই প্রশ্নগুলোও রাখতে পারেন। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়া এই জায়গা থেকে। আমরা সাইফ আপনার কাছে আসি। শেষ করার আগে শরীফুজ্জামান শরীফ বলছিলেন, এবং আপনার রাজনীতির জায়গাটাও আমরা খুবই পরিষ্কার যে আপনারা নতুন ধারা রাজনীতি শুরু করতে চান। সেই ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ঠিক বাংলাদেশের গণতন্ত্রের জায়গাটায় যে প্রতিশ্রুতি, সেটিকে বাংলাদেশ অবশ্যই সম্মান করে। এবং আমরা জানি যে আমাদের জায়গা থেকে আমরা বহুদিন যাবৎ এক ধরনের পররাষ্ট্রনীতি মেনে চলেছি। যদিও গেল 15 বছরে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ সময় বলেছেন যে কারোর সাথে যুদ্ধ নয়, সবার সাথে শান্তি, কিন্তু তার সবকিছু শান্তির সবকিছু ছিল ভারতের জন্য। ভারতের বন্ধুত্বই আমাদের দরকার, অবশ্যই ভারতকেও আমাদের দরকার, কিন্তু সেই বন্ধুত্বটা কেমন হওয়া উচিত? এই যে ভারতের, আমরা কখনো ভারতের এই বিষয় নিয়ে আমাদের মিডিয়া কখনো কোনো প্রোগ্রাম করেনি বা করুক, এটাও মিডিয়া চায় না, আমরা আমাদেরকে নিয়ে থাকি। আপনার জায়গা থেকে আমি জানতে চাই, আপনারা নতুন যে তরুণ প্রজন্ম আছেন যারা এই অভ্যুত্থানের লিডিংয়ে ছিলেন, তাদের কি মতামত? দেখুন, আমরা আসলে যেই নতুন রাজনীতির কথা বলছি সেখানে আসলে কোনো দেশের প্রতি আমরা নির্ভরশীল হতে চাই না, আবার কেউ আমাদের উপরে সেরকম প্রভাব বিস্তার করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে সেটাও চাই না। তবে সবার প্রতি একটা সম্মানের জায়গা রক্ষা করে আমরা আমাদের নতুন ধারা রাজনীতিটা করতে চাই। সেখানে আমাদের পাশের যেসব দেশগুলো আছে, ভারত থেকে শুরু করে নেপাল, ভুটান, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, চীন, আশেপাশের যে আমাদের এরিয়ার যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং পাশাপাশি আরও যেসব শক্তিশালী দল যারা আছে, মানে দেশ যারা আছেন, যারা আসলে গণতন্ত্রের ওই চর্চাটাকে বিশ্বাস করে এবং পুরো বিশ্বব্যাপী সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করে, তাদের প্রতিও আমাদের একটা সমান এবং শ্রদ্ধাশীল জায়গায় একটা সম্পর্ক রক্ষার আমরা সেই চিন্তাটা আমরা রাখি। তবে এই ক্ষেত্রে যে আমরা দেখতে পেয়েছি বিগত আমাদের স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরে ভারতের যে একটা আধিপত্য বিস্তারের জায়গা, এবং বন্ধুর মতো করে যে আসলে তারা একটা বলে যে আমরা আপনাদের বন্ধু, কিন্তু আসলে ছুরিটা তারাই দিচ্ছে আমাদের প্রতি সময়, সেই জায়গাটা থেকে আমরা বের হতে চাই। আমরা আবার বারবার করে এই ট্র্যাপে পড়তে চাই না, এবং তাদের যে সব বিষয়ে যে একটা নাক গলানোর, দাদাগিরি করার একটা যে জায়গা, সেই ব্যাপারটা থেকেও আমরা আসলে সরে আসতে চাই। এবং আমরা তাদেরকে সেরকম স্পেস কোনো দল যেন করে দিতে না পারে সেটাও চাচ্ছি। কারণ আমরা দেখছি যে তারা প্ল্যান ABCD অনেকগুলো প্ল্যান নিয়েই কিন্তু তারা থাকে। হয়তো আওয়ামী লীগকে এখন পজিট করতে পারছে না, তবে অন্য কোনো দলের জন্য তারা হয়তো কাজ করছে, যে তাদেরকে কোনোভাবে পজিট করে তাদের বাস্তবায়নের যেসব জায়গাগুলো আছে। যেমন আমি একদম সুনির্দিষ্ট উদাহরণ আছে কিনা যে এরা এই কাজগুলো করছে যেগুলোর সাথে মানে এক ধরনের পেছনে ব্যাকআপ আছে কারোর? আপনি দেখতে পাবেন হঠাৎ করেই মানে তারাও খুব মানে নির্বাচন নিয়ে খুব তাদেরও তারা, কারণ ভারতের যেই দল আওয়ামী লীগ, তারা তো আসলে নেই, সেই দিল্লিতে বসে তো হাসিনা আছে। তো তাদের হঠাৎ করে মানে ইলেকশন নিয়ে এত তারা কেন আসলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, যেখানে আমরা চাচ্ছি যে আমাদের জনগণ যেখানে চাচ্ছে যে সংস্কার বা আওয়ামী লীগের যে বিচারে যে জায়গাগুলো শুরু হওয়া, এই জায়গাগুলোর বদলে এখনই আমার ইলেকশন কেন্দ্রিক তো চিন্তাটা আসা উচিত না, যেখানে জনগণের ওই আকাঙ্ক্ষা নেই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পলিটিক্যাল দল খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছে ইলেকশনের জন্য। তো এটা এখন ডিরেক্ট তো আসলে বলা উচিত না, তবে আমাদের মনে হচ্ছে এই বয়ানগুলো যেহেতু মিলে যাচ্ছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন হওয়ার একটা প্রক্রিয়ার কিছু গ্রুপ থাকতেই পারে,
এবং আমরা জানি প্রতিটা দলে তারা চেষ্টা করে তাদের নিজেদের লোকজনকে বা তাদের মতাদর্শের কিছু লোকজনকে পজিট করার। তো এই ধারার রাজনীতি থেকে আমরা যারা তরুণরা বিগত 15-10 বছরের যারা রাজনীতির একটা জার্নি আমাদের আছে, এবং আমরা ভারতের যেই আগ্রাসন বিরোধী যেসব পদক্ষেপগুলো যেগুলো আমরা দেখেছি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা প্রতি সময়ই আসলে আন্দোলনগুলো করেছি। সেখানে প্রথিতযশা যেসব বড় রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু সেই সাহসটি দেখায়নি। আচ্ছা, একটি বিষয় আমি বুঝতে পেরেছি বিষয়। আমি দীর্ঘ সময় রাজনৈতিক বিট করেছি মাঠে একটা সময়। আমি বাংলাদেশের যে রাজনৈতিক চরিত্র, এটি তো শরীফুজ্জামান শরীফরা তো একদম খুব চমৎকারভাবে সেটি জানে এবং তার কথাতে মূল। আমি যেটি জানতে চাই যে বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক চরিত্র, এই জায়গাতে ভারত বিরোধিতা এবং ভারত সখ্যতা, নট বন্ধুত্ব বলছি না, ভারত বিরোধিতা এবং ভারত সখ্যতা এটি রাজনৈতিক একটি উপাদান। এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের অতীত সম্পর্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, এটিও বাংলাদেশের রাজনীতির একটি উপাদান। এই জায়গাতে আপনারা এই রাজনৈতিক উপাদানকে কিভাবে পরাজিত করবেন? পরাজিতই বললাম, কারণ হলো যে এই রাজনৈতিক উপাদান যেহেতু আপনারা পছন্দ করছেন না, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান বাংলাদেশের রাজনীতিতে। এটা কিভাবে, আপনাদের কৌশলটা কি হবে সামনের দিনে? 5 তারিখের পরে আমার মনে হয় যে এই কৌশলের জায়গাটা আমরা ইনভ্যালিড করে দেওয়ার আমাদের একটা প্ল্যান, যে আসলে এই জায়গাটা থাকবে না। মানে একবার আমি দলে আসলে তাদেরকে আমার পক্ষে একটা সুনির্দিষ্ট একটা অবস্থানে নেওয়া, আবার বিপক্ষে গেলে আর একটা দেশ আসা। তো এই যে এই দেশ, এক দেশ থাকলে আমাদের সুবিধা, আরেক দেশ থাকলে আমাদের সুবিধা, এটার বাইরে গিয়ে আমার মনে হয় যে আসলে আমরা যদি মানে জনগণের কি কি চাহিদা আছে সেই জায়গাগুলো যদি আমরা দেখি, আমাদের মানে সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেটা পররাষ্ট্রনীতি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মানে আমাদের বাণিজ্যর জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা হতে হবে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট। এবং আমাদের দেশকেন্দ্রিক যদি আমরা এরকম করে প্ল্যান করে আগাতে পারি, তাহলে আমার মনে হয় না কারো দিকে আমাদের তাকাতে হবে। আমাদের জনগণের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তখনই তাদের মুখাপেক্ষী হয় যখন তাদের মধ্যে কোনো কমতি থাকে, তাদের যে লিমিটেশনগুলো থাকে, তখন তারা মনে করে আচ্ছা আমার ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখলে বোধহয় আমার এখন কিছুটা সুবিধা পাবো, আমার পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে বোধহয় কিছুটা সুবিধা পাবো, অথবা চীন অথবা ইউএসএ। তো এই কেন্দ্রিক যে রাজনীতিটা এতদিন ধরে চলে আসছে কারণ তাদের মধ্যে অনেক লিমিটেশনস ছিল। এবং তারা পুরোপুরিভাবে যখন জনগণের কাছে তারা একটা ভরসার জায়গা দিত যে হ্যাঁ আমরা ইলেকশনে জিতলে এটা করব, বাট 1 মাসের মধ্যেই দেখা যেত তাদের এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এবং যেটা আমরা গত 17 বছর দেখেছি, তার আগের দলগুলোর ক্ষেত্রেও দেখেছি, সেই জায়গা থেকে জনগণও আসলে এখন আমাদের এই যে যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি ওইভাবে আর বিশ্বাসটা রাখতে পারছে না। এবং এই পররাষ্ট্রনীতির যে জায়গাগুলো, নতজানুর জায়গাগুলো, সেগুলোতেও তারা খুবই হতাশ। তো আমরা যারা তরুণরা আছি, আমরা সেই জায়গাগুলো সুনির্দিষ্টভাবে সলভ করতে চাই। এবং আমরা যে নতুন ধারার রাজনীতির কথা বলছি, আপনারা দেখতে পাবেন যে আমাদের রাজনীতিতে সেটি প্রকাশ পায় কিনা। আমরা এটা নিয়ে কাজ করতে চাই। শরীফুজ্জামান শরীফ, আপনি শুনলেন সাইফের কথাটি। আমি আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন রাখতে চাই। সেটি হলো যে এই যে ভারতে এখন পর্যন্ত বেশ কিছু বেসামরিক নাগরিক, বেশ কয়েকজন এবং পুলিশ অফিসার আহত হলো, এই যে ভারতের যে ঘটনাটি, এই ঘটনাটি ভারত সরকার ভারতের মতো করে দেখবে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমার একটি প্রশ্ন, সেটি হলো যে ভারত কেন এখনও বাংলাদেশের, আমাদের সংখ্যালঘুদের নিয়ে অবশ্যই ভারত রাষ্ট্র টু রাষ্ট্র কথা বলতে পারে, ভারত সেটা আমেরিকাকে কেন জিজ্ঞেস করে? ভারত বাংলাদেশকে জিজ্ঞেস করতে পারে। ধন্যবাদ। প্রথম জায়গাটা আমি দেখি এবং আমি সবসময় বলি, শেখ হাসিনার বিদায়কে ভারত তার পরাজয় মনে করছে। আওয়ামী লীগ বাংলাদেশে অ্যাক্টিভ নেই, এটা ভারতের যারা ক্ষমতায় আছেন তারা তার দেশে বিজেপির অ্যাক্টিভিটি যেভাবে দেখতে চান, বাংলাদেশে আওয়ামী লীগের সেভাবে অ্যাক্টিভিটি দেখতে চান। আওয়ামী লীগের অনুপস্থিতি তাদেরকে প্রতিনিয়ত কাঁদায় এবং তারা তার কংগ্রেসের সময় আওয়ামী লীগ একই রকমের ছিল। কিন্তু বিজেপির যে আগ্রাসী মনোবৃত্তি, কোথাও কোথাও আমরা দেখতে পাই যে অতীতের ইতিহাস তারা ব্রেক করছে। আমরা এই অবস্থার অবসানটা চাই। পাশাপাশি দুটো দেশ, আমি মনে করি যে সারাদিন আপনার সাথে আমি ঝগড়াঝাটি করবো এটাও যেমন চাই না, আপনাকে প্রতিনিয়ত আমি উস্কানির মধ্যে রাখবো এটিও আমরা চাই না। আপনার সাথে একটা আত্মমর্যাদা নিয়ে আমি ছোট হতে পারি, কিন্তু আমার স্বাধীনতা, আমার অধিকার, এটাকে
রেসপেক্ট করা আপনার দায়িত্ব। কিন্তু কখনো কখনো উভয় জায়গা থেকে পলিটিশিয়ানরা সেটি কখনো কখনো বুঝতে পারেন না, আবার কখনো কখনো বুঝতে পারে। আমরা গত 5-6 মাসে নানা সময় কিন্তু 7 সিস্টার ইস্যুটা শুনেছি, এটিকে বাংলাদেশে যুক্ত করে ফেলবো, খেয়ে ফেলবো, এটাও যেমন শুনেছি। আবার গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যিনি বলেছেন চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আমরা আমাদের সমৃদ্ধি যেমন বাড়াতে পারি, ভারত তার 7 সিস্টারের ইকোনমিতে প্রাণশক্তি ফিরে আনতে পারে, এটি হচ্ছে বাস্তবতা। আপনি এখানে বসে এই অনুধাবনটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, তিনি তার প্রজ্ঞা দিয়ে, বিচক্ষণতা দিয়ে। কিন্তু আমি সূর্যসেন হলের সামনে বসে ঘোষণা দিয়ে দিলাম 7 সিস্টার আমি খেয়ে ফেলবো। অর্থাৎ এই ধরনের ইরেসপন্সিবল আচরণগুলো যখন আপনি করবেন, তখন পরস্পরের মধ্যে আপনার এই যে সৌভ্রাতৃত্বের যে সম্পর্কটা, এটি নষ্ট হবে। তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের বিষয়টা আমি একটু টাচ করা দরকার। আপনি এটিকে নাকচ করে দিতে পারেন, কিন্তু সত্যতা হচ্ছে কি জানেন, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যটা এটি আমেরিকার পত্রপত্রিকায় যেভাবে গুরুত্ব সহকারে, যদি ছোট্ট এক কলামেরও একটা নিউজ হয়, তার যে ইম্প্যাক্টটা আপনার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের 40 বার যে যদি এও করে, ওই কাউন্টার স্টেটমেন্টও করে, সেটি কিন্তু আমেরিকার পত্রপত্রিকায় প্রিন্ট হবে না। এবং তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যটা মিথ্যা হলেও আমেরিকার সমাজে এটি যখন ছড়াবে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটি যখন ছড়াবে, তখন বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা কিন্তু তাদের তৈরি হবে। সুতরাং আমি সব কিছুকে নাকচ করে দিব, আমি এটিকে গ্রহণ করব না। আমি মনে করি যে এটি বুদ্ধিমানের কাজ না। যদি আমি মনে করি যে আমার বিরুদ্ধে একটা তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে, তাহলে সেটিকে প্রোটেক্ট করার জন্য, কাউন্টার ইনফরমেশন নিয়ে আসার জন্য আমাকে চেষ্টা করতে হবে। ইনফরমেশনের যে বেস যে ফাইটটা, এই ফাইটটা হচ্ছে আপনি ইনফরমেশন বন্ধ করে দেওয়া না, আপনার সত্য ইনফরমেশনটা তার পাশে এস্টাবলিশ করা। দ্বিতীয় জায়গাটা, ভারতের যে বিষয়টি বলেছেন, আমার যে দর্শক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বাংলাদেশের পলিটিশিয়ানদের অনেকেই বলেছে ভারত সম্পর্কে আমরা এমন কিছু, ভারত মনে আঘাত পায় এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না। বাংলাদেশের অনেক পলিটিশিয়ান বলেছেন, আজ থেকে 2 মাস আগে, 3 মাস আগে বলেছেন। যারা দর্শক আছেন নেট সার্চ দেন এবং কথাটি লেখেন, ভারত মনে কষ্ট পায় এমন কিছু আমরা করব না। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে তারা এখন এসে বাংলাদেশের বামপন্থীদেরকে ভারতের সেবাদাস, ভারতের দালাল প্রমাণ করার চেষ্টা করছে। 2001 সালে 30শে জুন ভারতের স্বার্থ রক্ষার জন্য, পাট শিল্পর স্বার্থ রক্ষার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে যখন আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয় 30শে জুন, তখন বাংলাদেশের বামপন্থীরা তার বিরুদ্ধে লড়াই করেছে। যখন আপনি রামপাল চুক্তি করেন, ওই প্রজেক্টটা যখন আওয়ামী লীগের সময়, আদমজি বন্ধ হয়েছে বিএনপি জামাতের জোট সরকারের সময়, আমরা তার বিরুদ্ধে কথা বলেছি। যখন আওয়ামী লীগের সময় রামপাল ইস্যুতে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে সুন্দরবন বিনাশী চুক্তি করা হয়েছে, আমরা তখন তার প্রতিবাদ করেছি। আপনি এখানে যখন টাটার বিনিয়োগের সময়, 4 দলীয় জোটের সময় যখন টাটাকে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, আমরা তার প্রতিবাদ করেছি, বামপন্থীরা প্রতিবাদ করেছে। নরেন্দ্র মোদী যখন এসেছে, আমরা প্রতিবাদ করেছি। আপনি আদানির সাথে বাংলাদেশের জনগণের স্বার্থ পরিপন্থী যখন চুক্তি করেছেন, বাংলাদেশের বামপন্থীরা তার প্রতিবাদ করেছে। কিন্তু আপনি এখন একটা নতুন পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে আপনি চেষ্টা করছেন, সবসময় বলার চেষ্টা করছেন বামপন্থীরা ভারতের স্বার্থ রক্ষা করছে। আপনি এই যে উদাহরণগুলো আমি দিলাম, এই উদাহরণের মধ্যে দেখেন যে কোন কোন জায়গায়, হ্যাঁ, বাংলাদেশের বামপন্থীদের, আমি যেহেতু বাম রাজনীতি সমর্থন করি সেই কারণে বলছি, বামপন্থীদের একটা ঐক্য আছে। কোন ঐক্যটা? সেই ঐক্যটা হচ্ছে ভারতের যে শক্তিটা বাবরি মসজিদ ধ্বংস করার বিরুদ্ধে, ভারতের যে সাম্প্রদায়িক শক্তি, যে সাম্প্রদায়িক বিজেপি সরকার, তার যে আগ্রাসী পলিসি, সেখানকার দুর্বল মানুষের বিরুদ্ধে যে পলিসি, সেই পলিসির বিরুদ্ধে ভারতে যারা লড়াই করছে, আমরা তাদেরকে বন্ধু মনে করি। এবং বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে যখন ঢাকায় পুলিশ এবং সরকারি বাহিনী বিক্ষোভকারীদের উপরে গুলি করছে, তখন পশ্চিমবঙ্গে এই গুলির বিরুদ্ধে যারা লড়াই করেছে কলকাতার রাস্তায় রাস্তায়, আমি মনে করি এদের মধ্যে একটা আমরা আবারও ছোট্ট একটা বিরতির সময় হলো। শরীফুজ্জামান শরীফ, আপনার ক্ষমা করবেন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ইসলামী মির্জাপুর জিরো আওয়ারে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরে আবার আলোচনায় যুক্ত হব।
দর্শক, আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে পারেন। আজকে আমাদের বিষয় তুলসী গ্যাপার্ডের বক্তব্যের প্রতিক্রিয়া। এটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আছেন এসএফ সাইফ মোস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, এবং শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। একটু দেশের কিছু ঘটনায় আসি। সাইফ, আপনারা জানেন যে বৃহস্পতিবার ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক, এবং এই বৈঠকের প্রথম দিন এলডিপি যাবে। আমরা শরীফুজ্জামান শরীফের কাছেও জানতে চাই, আপনারা শেষ করবেন আপনি এই ঐক্যমত্য কমিশনের, এটি নিয়ে কিন্তু দারুণ আলোচনা হচ্ছে, এবং ঐক্যমত্য কমিশনটি একটু ইউনিক একটি কমিশন আমার কাছে মনে হয়। বাংলাদেশে আমি এ ধরনের কোনো কমিশন এর আগে দেখিনি, যদিও অনেক সুযোগ ছিল আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ চাইলে এরকমের একটা ঐক্যমত্য কমিশন করতো, এবং যেখানে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি হতো বলে মনে করেন তখনকার অনেকেই মনে করেন। এটি বৃহস্পতিবারে হলো বৈঠকে বসছে, এবং এলডিপি সম্ভবত প্রথম দিন যাবে। আপনাদের যে আমন্ত্রণ জানানো, বা আপনারা যে যাবেন, যাওয়ার পর আপনাদের কি থাকবে, দলের অবস্থান কি আপনাদের এই জায়গাতে নির্বাচন এবং অন্যান্য সংস্কারের প্রশ্নে? আমি আমাদের সিপিবির অবস্থানটা আমি পরিষ্কার জানি না, তবে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আমার জায়গাগুলো আমি বলতে পারি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া দরকার। একটা অনির্বাচিত সরকার অনন্তকাল ক্ষমতায় থাকতে পারে না। আপনার ইলেকটেড গভর্নমেন্টের হাতে পাওয়ারটা দিতে হবে, কিন্তু এটি যে আগামী পরশুদিনের মধ্যে দিতে হবে আমি সেটি মনে করি না। আপনার এখানে প্রচুর আবর্জনা জমেছে, আপনি এইখান থেকে কিছু আবর্জনা আপনাকে সরাতে হবে। এখন আপনি আবর্জনাটা কোথায় সরাবেন? আপনার পুকুর ঘাটের আবর্জনা সরাবেন, নাকি আপনার ড্রয়িং রুমের যে আবর্জনাগুলো আছে সেগুলো আগে সরাবেন? এটাকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সেটিকে ঠিক করতে হবে। এটা আমি বুঝলাম না, আপনার রেটরিকটা খুব জটিল হয়ে গেল, এটা যদি খোলামেলা বলেন। আচ্ছা, আপনার এখানে নির্বাচনকে, অর্থবহ একটা নির্বাচনের জন্য কতগুলো সংস্কার দরকার, আর একেবারে রাষ্ট্রের সমস্ত আবর্জনা, কলকবজার ভেতরে যে ময়লা জমেছে সেগুলো দূর করার জন্য আপনাকে চেষ্টাটা করতে হবে। এখন আপনি চেষ্টাটা কোথা থেকে শুরু করবেন? আমি মনে করি যে একটা নির্বাচনের পথে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইটা শেষ করে নির্বাচিত ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবেন, তারা রেগুলার ওই কাজগুলো করবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি একেবারে বাড়ির বৈঠকখানার থেকে শুরু করে পুকুর ঘাটের আবর্জনা পর্যন্ত সব আমি পরিষ্কার করব, তারপর একটা নির্বাচন করব, তাহলে আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার যে এই যে সহমতের যে জায়গাটি আছে, সরকার ডাকলে তারা যাচ্ছে, এই যে পারস্পরিক সহযোগিতার জায়গাটা, সেখানে একটা বড় রকমের গ্যাপ তৈরি হবে। আমি সেই কারণে মনে করি যে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। আপনি যতই সময় ক্ষেপণ করবেন, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট বাড়বে। এবং আমাদের এখানে শহর কেন্দ্রিক এবং ভোট কেন্দ্রিক সমস্ত বিষয়গুলোকে আপনি মনোযোগ দেওয়ার কারণে জনজীবনের প্রচুর সমস্যা এই সময়কালে আপনি মনোযোগ দিতে পারছেন না। আমি নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ মনে করি কি জানেন? আপনি এক মাসে 34,000 ডেভিলকে গ্রেপ্তার করেছেন। বড় বড় ডেভিলকে পালিয়ে যেতে দেওয়ার পরে আপনি গ্রামের চায়ের দোকানে বসে লুঙ্গিটা হাঁটু পর্যন্ত তুলে যে সিগারেট আর চা খেত তাকে ডেভিল বলে আপনি তাকে 34,000কে ধরে রেখেছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 5 তারিখের পরের যে ডেভিল অস্ত্র লুট করেছে, একটা অস্ত্র আপনি উদ্ধার করতে পারেননি। থানা ভেঙে পালিয়ে গেছে, জেল ভেঙে পালিয়ে গেছে, তাদের কেউ ধরতে পারেননি। এই যে জায়গাগুলোকে আপনি যদি ফোকাস না করেন, শুধু নির্বাচন হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে আমি সেটা মনে করি না। তবে নির্বাচনকে অর্থবহ, গুরুত্বপূর্ণ করার জন্য আপনার কতগুলো জায়গায় অ্যাড্রেস করতে হবে। কিন্তু নির্বাচনের কথা শুনলেই আপনি আবার যেন হিস্টেরিয়া রোগীর মতো অস্থির হয়ে যাওয়াটাও, এটাও কিন্তু রাজনীতিতে নানা রকমের সন্দেহ তৈরি করে। শরীফুজ্জামান শরীফের উদাহরণটা শুনলেন, হিস্ট্রিয়াগ্রস্তের মতো কাপাকাপি করা যাবে না নির্বাচনের কথা বললেই। আপনাদের বক্তব্য কি থাকবে ঐক্যমত্য কমিশনে? ডেফিনেটলি সেটা তো আসলে কারোরই থাকা উচিত না। ওই কনফিডেন্সটা আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের বর্তমানে আসা উচিত, যদি তারা আসলে মানুষের জন্য রাজনীতিটা করতে পারে। আমাদের সংস্কার কমিশনের এই কেন্দ্রিক একটা কমিটি গঠন করা হয়েছে, সে ব্যাপারে তারা দ্রুত কিছু সিদ্ধান্ত এবং আমাদের ফোরামে আলাপ করে সেটা আসলে জানানো হবে। তবে আমি যতটুকু মনে করি
আমাদের আহ্বায়ক সাহেব নাহিদ ইসলাম উনি তো বলেছেন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদের যে সংবিধান সেটার আসলে বাতিল করে অথবা একটা সংস্কার করে যে জায়গাটা আনা যায় এবং আমাদের যেই সংস্কারের জায়গাগুলো ছিল যেগুলো আমরা দিয়েছি সংস্কার কমিশনগুলোর কাছে সেগুলোর একটি বাস্তবায়নের ব্যাপারে আলাপ হতে পারে এবং দ্রুতই একটা নির্বাচনের দিকে যেমন ভাই বললেন যে আসলে যাওয়াটা কতটুকু সেফ, কারণ আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের পুলিশ কমিশন বা জনপ্রশাসন সংস্কারের এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো যদি আমরা কোনোভাবে শুরু না করে আমরা শুধুমাত্র এখন ইলেকশনের দিকে চলে যাই তাহলে আমাদের সেম আগের একটা ফরম্যাটেই আমরা ফিরে আসবো বলে আমি মনে করি। তো এই জায়গাটা আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। আমরা যেসব রাজনৈতিক দলগুলো আছে, যারা আরও বড় রাজনৈতিক দলগুলো আছে, তাদের এই ব্যাপারে আসলে আর একটু চিন্তা করা উচিত এবং বাংলাদেশের ইতিহাসে যে ঐক্যমত্য কমিশনের মতো দারুণ একটি উদ্যোগ এইবার নেওয়া হয়েছে, সেটা আমার মনে হয় যে সফল করার জন্য আমাদের সবার সেই জায়গাটা নিতে হবে, যে সবাই সেভাবে একটা হেল্প করতে হবে তাদের সাথে। আমি একটি বিষয় আপনাকে বলি, সেটি হলো যে যেমন শরীফ ভাই এখানে আছেন, ওনাদের কমিটি আছে বিভিন্ন জায়গায়, বিএনপির কমিটি আছে, এমনকি জামাত ইসলামী তাদেরও কিন্তু সারা দেশে যেভাবে সাংগঠনিক ভিত্তি রয়েছে, ঠিক এই মুহূর্তে নির্বাচন হলে আপনাদের সেই সাংগঠনিক ভিত্তিটি কতটা জোরালো এবং আপনারা পপুলারিটির জায়গাটায় যারা আপনাদেরকে পছন্দ করে যে ভোট দিবে, কিন্তু আপনাদের মার্কা কি, আপনারা কে আপনার প্রার্থী, এইটুকু জানানোর জন্য এক ধরনের সাংগঠনিক ভিত্তির দরকার হয়, সেই জায়গাটায় আপনারা কতটা এগিয়ে আছেন? সাংগঠনিক যে জায়গাটা, আমরা তো গত 5-6 মাস যে কাজ করছি সেখানে জাতীয় নাগরিক কমিটির ফরম্যাটে আমরা সারা দেশব্যাপী প্রায় 500 প্লাস থানা কমিটি আমরা দিয়েছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে আসলে তারা জেলা কমিটিগুলো দিয়েছে। তো সেই জায়গায় আমাদের যারা ওইখানে প্রতিনিধিরা আছেন তাদের ক্ষেত্রে বার্তা ছিল যে, কারণ জাতীয় নাগরিক কমিটি তো আসলে কোনো পলিটিক্যাল দল বা প্ল্যাটফর্ম না, তো তাদের প্রতি একটা ইয়ে ছিল যে আপনারা যারা পলিটিক্সে ইনভলভ হতে চান কারা হতে চান, এই রকম করে আমরা একটা করেছি, মানে জরিপ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 70%-এর উপরে আসলে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে চায়। তো আমরা আমাদের প্রক্রিয়াগত দিক থেকে ঈদের পর থেকেই আমরা তাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত করে ফেলবো এবং আমরা কনফিডেন্ট এনাফ যে আমরা পুরো 300টি আসনেই যখন ইলেকশন হোক আমরা দেওয়ার মতো আমাদের সক্ষমতা আসলে আছে। আমি শেষ প্রশ্ন করব, সেটি হলো যে আপনারা যেটি বলছেন যে গণপরিষদ নির্বাচন, এবং এটি শরীফুজ্জামান শরীফেরও নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট বক্তব্য আছে, আপনার কাছে আসবো, আপনার জন্য 30 সেকেন্ড, এর জন্য 30 সেকেন্ড। সেটি হলো যে এই গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে আপনারা 64 জেলায় একই সঙ্গে মিছিল বের করার মতো সাংগঠনিক ভিত্তি রাখেন কিনা? জি, অবশ্যই রাখি। ঠিক আছে, শরীফুজ্জামান শরীফ উনি এক কথাতেই বলে দিলেন যে রাখেন। তারা একটা নতুন দল গঠন করেছে, আমি এটাকে স্বাগত জানাই। বাংলাদেশের তরুণরা যখন রাজনীতি উই হেড পলিটিক্স এই কথা বলছে, তখন বেশ কিছু তরুণ, এবং আমি সবাইকে দেখে স্বপ্নবান তরুণ, তারা একটা উদ্যোগ নিয়েছে, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি পজিটিভলি যেটা দেখি যে এই যে তরুণদের কথা নিয়ে আমরা আলোচনা করছি না, সংসদ ভবনের সামনে যারা নতুন দলটি করলো, আমি এর মধ্যে কোনো ডাকাতকে দেখিনি, ব্যাংক ডাকাতকে দেখিনি, আমি এদের মধ্যে কোনো শেয়ার মার্কেট লুটেরাকে আমি দেখিনি, আমি এদের মধ্যে কখনো কোনো গডফাদারকে দেখিনি, রাতের ভোটে নির্বাচিত এমপিকে দেখিনি। তবে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে দল বিকশিত করার চেষ্টা করে, এবং ইতিমধ্যেই কতগুলো জায়গায় প্রশ্ন উঠেছে, অবশ্যই তার তীব্র সমালোচনা করব। কিন্তু তারা যদি একটা বাংলাদেশে একটা নতুন ধারা তৈরি করতে চায়, আমি খারাপ কিছু দেখি না। তবে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রেসপেক্ট করতে হবে, বাংলাদেশের গরিব মানুষ এবং জাতীয় স্বার্থকে রক্ষা করতে হবে। এখানে যে মূল্যবোধগুলো আছে, বিভিন্ন শ্রেণী পেশার যে কম্বিনেশন আছে, সবার প্রতি রেসপেক্টটা থাকতে হবে। আমরা ধন্যবাদ, তাদের সফলতা কামনা করি। অসংখ্য ধন্যবাদ। আমরাও তেমনটি চাই। বাংলাদেশের অনেক দিন হলো বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গিয়েছে। বাংলাদেশে এখনও তৃণমূলের মানুষদের কাছে তাৎপর্যটি পৌঁছায়নি যে বাংলাদেশই একমাত্র দেশ যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে সুনির্দিষ্টভাবে স্বাধীনতা অর্জন করেছে। তাদের কোনো চুক্তিতে আসেনি, এটি একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে। বাংলাদেশের মানুষ 26শে মার্চ ঘোষণা দিয়েছে এবং
16ই ডিসেম্বর তাদের কাছে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, এটি অন্য ধরনের গর্ব এবং অন্য ধরনের তাৎপর্য, যেটি ভারতের নেই, যেটি পাকিস্তানের নেই, যেটি নেপালের নেই, ভুটানের নেই, শ্রীলঙ্কার নেই, মালদ্বীপের নেই। এই জায়গাগুলো বাংলাদেশের মানুষকে সুনির্দিষ্টভাবে বোঝানোর অবস্থানে যেতে হবে, যেটি গত যে কয়টি সরকার এসেছে তারা এই জায়গাটি বুঝায়নি। আমার ধারণা হয়তোবা ভোটারদেরকে বেশি বুদ্ধিমান করলে ভোটাররা সেই ভোট নাও দিতে পারে তাদের কাছে। ডক্টর ইউনূসের মতো একজন সরকার প্রধান বাংলাদেশ পেয়েছে, সেই জায়গা থেকে আমরা এই প্রত্যাশা রাখি যে আগামীতে যেন ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এবং সেই প্রার্থীরা যেন অবশ্যই চোর, ডাকাত, ব্যাংক লুটেরা এরা না হয়, ভালো মানুষ হয় এবং সৎ রাজনীতিবিদ হয়, সেই কামনা রইল। শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর, 0 আওয়ার।